পর্ব ৯। স্কুলের দিনগুলোতে আমার স্বভাবটা বড্ড ভাবুক ছিল। এক একদিন ভর দুপুরে রোদে চুপচাপ ঘর থেকে বেরিয়ে মাঠে চলে যেতাম। সেগুনবাগিচার বাড়িতে থাকতাম তখন। আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা বাড়ির পরে ওদিকে ঘরবাড়ি ছিল না বিশেষ। শিল্পকলা একাডেমি বা দুর্নীতি দমন আপিসের কোনো চিহ্ন না থাকাতে ওদিকটায় কেবল মাঠ আর মাঠ। সেখানে গেলে উত্তর দিকের কাকরাইলের গির্জার মাথাটা দেখা যেত, আর গির্জার উপরে নীল আকাশে অনেক উঁচুতে শঙ্খচিল উঠতে দেখে উদাস হয়ে যেতাম। মনে হতো বুঝি বিদেশি কোনো ছবি। ওই রকম দেখতে বিদেশির ছবি আছে সত্যি সত্যি, পরেও দেখেছি। দুপুরবেলায় চিলের চিৎকারটা পরিবেশের সঙ্গে খুব মানাত। সেগুনবাগানের বাড়ির পশ্চিম দিকের বাড়িটা তৈরি করেছিলেন কেদারেশ্বর ব্যানার্জি নামের এক ভদ্রলোক। ইট ভিজাবার জন্য আমাদের লোহার গেটের বাইরে ওদের সীমানা ঘেঁষে মাটি খুঁড়ে একটা চৌবাচ্চা করা হয়েছিল। তাতে ব্যাঙের বাচ্চা ছিল অনেক। আমি আর রিনা ব্যাঙাচিগুলোকে মাছ ভেবে ধরার চেষ্টা করতাম। ছোট ছোট ব্যাঙ আমাদের সাড়া পেলেই চৌবাচ্চার ধার থেকে জলে ঝাঁপ দিত। একবার আমি না রিনা কে যেন চৌবাচ্চায় পড়ে গিয়েছিলাম। কি যে ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বাড়ি গিয়ে মার খেতে হবে। বাড়িটা আমাদের সামনে দোতলা পর্যন্ত হয়ে গেল। গৃহপ্রবেশের নেমন্তন্নও পেয়েছিলাম, আবছা মনে আছে। দোতলার উত্তর দিকের বারান্দাতে পাতা পেরে খাবার আয়োজন হয়েছিল। এ বাড়িতেই পরে টি বোর্ডের প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তান আমলে। পাড়াটা ছিল হিন্দু প্রধান। আমরাই বুঝি একবারই মুসলমান। আমাদের বাড়ি থেকে উত্তর পশ্চিম কোণে খানিক দূরে ছিল ডাক্তার টিপি বোসদের বাড়ি, আর উত্তরে রসিকবাবুর বাড়ি ছিল শুনেছি। সেদিকে একবার ধুধু আগুন জ্বলে আকাশ লাল হয়ে গিয়েছিল। শুনেছিলাম ওটা রসিকবাবুরই চিতার আগুন। সেগুনবাগান পাড়ায় দক্ষিণ দিকে বেশ বড় কিছু বাড়ি ছিল। ইডেন স্কুলের কিছু ছাত্রী থাকত ওখানে। দোলের সময় ওরা আবির নিয়ে এসে গুরুজনদের পায়ে আবির মাখিয়ে প্রণাম করে যেত। একবার কি মনে করে বালতি বালতি রং আর পিচকিরি নিয়ে এসে বর্দি মেজদিদের একদম ভিজিয়ে দিয়ে গেল। বর্দিদের রোগ চাপল, ওদেরকেও রং দিয়ে আসতে হবে। আব্বুর অনুমতি পাওয়া যায় না। বর্দি আবার তার প্রথম আদরের সন্তান, তিনি রাজি করিয়ে ফেললেন আব্বুকে। রং পিচকিরি সব কিনিয়ে আনা হলো। বর্দিরা রঙের বালতিতে কিছু তোকমা ভিজিয়ে দিলেন, তাতে নাকি কাপড়ের রং ধুয়ে ফেলা কঠিন হয়। আমরা উৎসাহিত হয়ে উঠলেও ছোটদের যাবার হুকুম নাই, ফ্যালফ্যাল করে চেয়ে থাকলাম। বর্দিরা মহা আনন্দে ওদের রং দিয়ে ফিরে এলেন হাসতে হাসতে। ওরা নাকি বলেছিল, এ রাম তকমা দিছে, কাপড়ের রং তো উঠব না। বর্দিদের জয়টা দেখে খুব খুশি হয়েছিলাম। ওরা রং দিতে এলে আমরা ভয়ে লুকিয়ে পড়তাম। সেগুনবাগান পাড়ার দক্ষিণ দিকেই রাস্তাটার পূবধারের এক বাড়িতে গোলাপ নামের ফর্সা রং, চওড়া কপালের একটা লম্বা মেয়ে থাকত। নুপুরও বেজে যায় রিনি ঝিনি নাচত স্কুলে। নজরুলের কি একটা গানের সঙ্গেও সে নাচত যেন। হ্যাঁ, মনে পড়ছে, চমকে চমকে ধীর ভীরু পায়, পল্লী বালিকা বনপথে যায়। আরও পূবের দিকে জে কে চৌধুরীর একতলা বাড়ি ছিল। বর্দি ও বাড়িতে ব্যাডমিন্টন খেলতে যেতেন। শুনেছিলাম ও বাড়ির দেয়ালে শান্তিনিকেতনের এক শিল্পী অতি চমৎকার ফ্রেস্কো করেছিলেন। অনেকদিন পরে শান্তিনিকেতনে পড়তে গিয়ে বিএ ক্লাসের এক ডে স্কলারের সঙ্গে পরিচয় হয়। পরে জেনেছিলাম রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খুব নাম করেছিলেন, চিত্রলেখা চৌধুরী। শুনেছিলাম ওর মা চিত্রনিভা ঢাকায় সেগুনবাগিচায় আত্মীয়র বাড়িতে গিয়ে দেয়ালে ফ্রেস্কো করেছিলেন। চিত্রনিভা দিদিকেও দেখেছি শান্তিনিকেতনে থাকতে। সেবার জওহরলাল নেহেরু এসেছিলেন ওখানে। বিদেশি ছাত্রছাত্রীদের সঙ্গে তার পরিচয় করবার জন্য উত্তরায়ণে আমন্ত্রণ করা হয় আমাদের। সেখানে বেজায় রোগা বেতের মতো শরীরের এক মহিলা বসে বসে নেহেরুর পোর্ট্রেট আঁকছিল। এত চমৎকার স্কেচ, অবাক হয়ে গিয়েছিলাম দেখে। পরে শুনি উনি সেই চিত্রনিভা চৌধুরী। ওই বাড়িটি পরে নাকি হাত বদল হয়ে দোতলা হয়। পুরো সংস্কার করার দরুন মূল্যবান ফ্রেস্কোগুলো নাশ হয়ে গেছে। সেগুনবাগানের বাড়ির উত্তর পূর্বে খানিক দূরে ছিল বাসমতিয়াদের ডেরা।
বাসমতিয়া আমাদের বাড়িতে দুধ দিতে আসতো নিয়মিত। ওদের ভাষাটা ছিল একরকমের হিন্দি। আম্মু বলতেন ঠেঠ হিন্দি। ওদের আখের ক্ষেত ছিল। এক গিট থেকে আরেক গিট পর্যন্ত ছোট ছোট টুকরো করে এক টুকরি ভর্তি করে দিয়ে যেত আমাদের জন্য। আখগুলো তেমন পুষ্ট না হলেও টুকরোগুলো ছাড়িয়ে খেতে ভারী সুবিধা হতো। আব্বু একবার বিকেলে আমাকে নিয়ে হাঁটতে বেরিয়ে গেলেন ওই পাড়াতে। আম্মু ওই বসতিকে বলতেন মাউরাদের পাড়া। আব্বুকে দেখে তো ওরা হকচকিয়ে গেল। কোথায় বসতে দেবে, কি করবে? যা হোক, আমাদের সঙ্গে ওদেরকেও এক টুকরি আখ মাথায় করে বয়ে এনে বাসায় দিয়ে গেল। বাসমতি আর মেয়েটি বড় হয়ে আমাদের দুধের যোগান দিত। ওর নাম ফুলবাসিয়া। আমার ভাষা জ্ঞান পোক্ত হলে ওদের নামের অর্থ লক্ষ্য করে অবাক হয়েছিলাম। বাসমতিয়া মানে বাসমতি, আর ফুলবাসিয়া অর্থাৎ ফুলবাস। এমন কাব্যিক নাম হতে পারে? আম্মু কলকাতার মেয়ে, তাদের বাড়িতে উর্দুর চর্চা ছিল বেশি। বড় মেজ মামুরা বাংলা লিখতেও পারতেন না ভালো করে, আর ভালো উর্দু জানেন বলে, উচ্চারণ ভালো বলে আম্মুর ছিল অহংকার। ফুপুদের নিজেই আমসিপাড়া পড়াতেন আম্মু। পড়া বলে দিয়ে অন্যদিকে গিয়ে কাজকর্ম গুছাতেন। ফুপুদের আমরা ডাকতাম পাপ্পু। একদিন বলে গেছেন, মুখস্থ কর, নারান যাতা। খানিক বাদে এসে শোনেন ছোট পাপ্পু সুন্দর সুর করে গ্রামীণ উচ্চারণে মুখস্থ চলছে, নারায়ণগঞ্জাতা, নারায়ণগঞ্জাতা। অর্থ না বুঝে মুখস্থ করা কি ভালো? তাই পাপ্পু নিজেই অর্থ করে নিয়েছেন। কেউ নিশ্চয়ই নারায়ণগঞ্জ যাচ্ছে, সে কথাই রয়েছে ওই পাঠে হবে। সুলতান নবাব নুরুরা কিন্তু কোনো কাজ করত না। আম্মুর ধারণা মতে ছেলেরা কোনো ছোট কাজ করবে কেন? নামও তো রেখেছিলেন বাদশাহ, সুলতান, নবাব। তা কাজ না করুক, একবার দিব্যি একটা অকাজ করেছিল। আমরা তখন মেডিকেল কলেজের উত্তর দিকের গেট হাউসে থাকি। বাড়ির পশ্চিম দিকটায় শিয়াল কাটার ঝোপ ছাড়াও আরও একরকমের জংলা গাছ ছিল। দুটোরই হলুদ রঙের ফুল। প্রথমটার বাসন্তী ঘেঁষা রং, দ্বিতীয়টার ঠিক মতো হলুদ। ওই গাছে সরু সরু গোল মতো লম্বা লম্বা শুটি হয়ে শুকিয়ে গেলে ঝুনঝুন করত। ওটা বাড়ির পেছন দিকটায়। আমাদের খাটা পায়খানার ময়লা নেবার দরজা ওই দিকে। পায়খানায় বসলে দেখা যেত গর্ত বরাবর নিচে একটা বড়সড় বালতি বসানো আছে। তখন শীতের বেলা পড়ে এসেছে। সুলতান নবাবদের মাথায় কি এক বুদ্ধি এলো। তারা দুইজনে মিলে বালতির কেড়ে ধরে বের করে নিয়ে পিছন দিকের ফাঁকা জায়গায় সযত্নে পদার্থগুলো ঢালতে লাগল। কাজ নিকেশ করে এনেছে। এমন সময় দেখে ফেলে আমি তো হাউ মাউ চিৎকার শুরু করে দিলাম। আম্মু ছুটে এসে কপালে করাঘাত করতে করতে বলল, হায় আল্লাহ, এদের নিয়ে আমার কি হবে? তক্ষুনি গোসল করে ফেলবার হুকুম হলো। শীতে ঠকঠক করতে করতে গোসল করে পাকসাপ হয়ে তবে ঘরে ঢুকতে পারলেন সেদিন নবাবপুত্ররা। কি যে মজা লেগেছিল আমাদের! সেগুন বাগানের বাড়ির দক্ষিণ দিকের খোলা জমিতে ছোট কাকা কোদাল দিয়ে মাটি কুপিয়ে শীতের দিনে ফুলকপি আর বাঁধাকপির চারা লাগাতেন। কপি গাছের পাতায় ফোটা ফোটা শিশিরের ছবি এখনও যেন দেখতে পাই। কোপানো মাটি আর শিশিরের মিশ্র একটা গন্ধ ভাসত বাতাসে। বাগানে কত যে ফলের গাছ ছিল কি বলবো। গোটা তিনেক পেয়ারার গাছ, তার মধ্যে একটা বড় বড় কাশির পেয়ারা ধরত। আম গাছ ছিল গোটা তিনেক, নারকেল গাছ দুটো। নারকেলের পাতায় গাছ এসে বসলে যে ছবি দেখতাম, বড় হয়ে সেই ছবি পেয়েছি জয়নুল আবেদিনের আঁকা ছবিতে। দক্ষিণ পশ্চিম কোণে ছিল একটা গোলাপ জামের গাছ। বড় হয়ে অনার্স ক্লাসে পড়বার সময় সেই গাছটার নিচে গোল হয়ে গোলাপ জাম ফুলের সরু সরু পাপড়ি বিছিয়ে থাকতে দেখেছি। পূব দিকের দেয়াল ঘেঁষে ছিল একটা বেল গাছ। বাজারে যে বেল পাওয়া যেত তার চেয়ে বেশ বড়। ও গাছ আমাদের গ্রামের বাড়ির বেলের চারা থেকে করা। ক্লাস 5-এ থাকতে যুদ্ধের সময় গ্রামে গিয়ে দেখেছিলাম মস্ত বড় সাইজের বেল। গাছটাও খুব উঁচু। ফল মাটিতে পড়লে একেবারে ভেঙে ছত্রখান হয়ে যেত। আবরণটা ছিল অত্যন্ত পাতলা। সেদিন আমার কাজের মেয়ে বলছিল ওদের রংপুরের বাসায় বড় বড় বেল হয়। সেগুলোর আসল নাম সিরিফল, অর্থাৎ শ্রীফল। ভালো লাগলো শুনে। এত বড় বেলকে
ভিন্ন একটা ভারী নামেই তো ডাকা ঠিক। বেলগাছটার দক্ষিণে ছিল দুটো কাঁঠাল গাছ। স্বাদে আহামরি কিছু নয়, অন্যটিতে 5 থেকে 7টার বেশি কাঁঠাল ধরত। ভিতরে কোয়া বা কোষও বেশি হলে 8টি, কিন্তু কোয়াগুলো নরম ল্যাতপ্যাতে নয়, কচকচে নয়, অথচ মধুর রসে ভরা। কাঁঠালের ভূতির সঙ্গে থাকত অনেক চাপিলা। তার বিচি নেই বলে তুলে তুলে খেতে মহা আশু। একটা গাছে প্রায় লিচুর মতন দেখতে একটা ছোট কি জানি ফল ধরত। আম্মু বলতেন আশফল। খোসার বাইরের দিকটা লিচুর মতো নয়, মসৃণ, গন্ধটাও অন্য রকমের। আম্মু বলতেন কলকাতায় কিনতে পাওয়া যেত, ঢাকায় দেখা যায় না। নারকেল গাছে ফল ধরবার নামই ছিল না। একবার কার কাছ থেকে শুনে আম্মু গাছ দুটোর গোড়া ঘিরে খানিকটা দূরে গোল করে গর্ত খোঁড়ালেন। তাতে অনেক নুন দেওয়া হলো। সেখানে রোজ পানি ঢালা হতো। উমা, সত্যি সত্যি কিছুদিন পরে দুটো গাছেই নারকেল ধরল। তবে সরু মতো বদখত চেহারা ফলগুলোর। সময় হলে পেরে ছাল ছাড়িয়ে দেখা গেল নারকেলগুলো বেশ বড়, ভেতরে পুরো শ্বাস আছে, আর মিষ্টিও খেতে। ছোটবেলায় উত্তর দিকের ভেতরের উঠোনের পশ্চিম দিকে একটা পেঁপে গাছে অজস্র পেঁপে ফুলেছিল, আর তার কাছেই ছিল পুঁইমাচা। তার পাকা ফল ছিঁড়ে চটকে হাতে রং করতাম আমরা ছোটরা। পশ্চিম দেয়ালের ধারে একটা গন্ধরাজ আর একটা টগর ফুলের গাছ ছিল। দুটো ফুলেরই সুগন্ধের কথা ভোলা যায় না। গন্ধরাজ গাছে ফুল ফুটত বড়জোর 4টি কি 5টি। বড় বড় ফুলগুলোর গঠন সৌন্দর্য চেয়ে চেয়ে দেখবার মতো। অনেক গাছে গুচ্ছের গন্ধরাজ ফুটতে দেখেছি, তার গন্ধও আছে, কিন্তু গড়ন ওরকম সুন্দর নয়। একটি ফুলের গাছও ছিল, তার নাম জানা নেই। সে গাছে একই সঙ্গে সাদা আর বেগুনি ফুল ফুটত। হালকা সুগন্ধও ছিল ফুলে। নয়নতারা ফুলটি দুচক্ষে দেখতে পারতাম না, ফুল ছিললেই বিটকেলে গন্ধ হতো হাতে। শুধু ওর শোভা। শিউলি আর বেলি ফুলও ফুটত খুব। নারী শিক্ষা মন্দিরে ক্লাস 2-3তে পড়বার সময় আম্মুর তাড়নায় নিজেদের বাড়ি ছেড়ে আব্বু বিশ্ববিদ্যালয়ের বাসা নিলেন। নীলক্ষেতের সেই লাল রঙের একতলা বাড়িগুলো আজ আর নেই। রেললাইনের পূব দিকে বোধহয় 2 সারিতে 3টি করে 6টি বাড়ি ছিল তখন। আমাদের উত্তর দিকের বাড়িটাতে থাকতেন আসামের বোরা সাহেব। হঠাৎ করে তিনি মারা যান। মহিতুলাল মজুমদার, ডাক্তার সুরেশ মিত্তিররা থাকতেন দুখানি বাড়িতে। সব কথা মনে থাকবার মতো বয়স তখন আমার হয়নি। বাড়িতে কামরা ছিল অনেকগুলো। সামনে ডাইনে বড় বড় মাঠ। আমাদের বাসাটা রেললাইনের সংলগ্ন ছিল না, ছিল পেছনের সারিতে। অনেক পরে একটা একতলা লাল বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর দেখেছি। খুব জীর্ণ দশা হয়ে গিয়েছিল দালানের। নীলক্ষেতের বাড়ির মাঠে খুব ছোটাছুটি আর খেলা করতাম আমি আর রিনা। কিন্তু সন্ধ্যা হলেই যেমন সেগুন বাগানের বাড়িতে, তেমনি এখানেও শেয়ালের ডাক শোনা যেত। এখানে থাকতেই আব্বু সন্ধ্যাবেলায় সময় পেলেই আমাকে কোলে বসিয়ে হাসান হোসেনের গল্প বলতেন। গধূলির লালিমা দেখিয়ে বলতেন, ওই দেখো হোসেনের রক্ত। কোনো দিন তারা চেনাতেন, সপ্তর্ষি মণ্ডল দেখতাম, কিন্তু ধ্রুব তারা খুঁজে পেতাম না কিছুতেই। অত বড় আকাশের দিকে চেয়ে বড় দিশেহারা লাগত। ওই বাড়িতেই বিকেলে চুল বাঁধা না হলে আম্মু রাতে দরজা খুলে বাইরে বের করে দিতেন। শেয়ালের ভয়ে হাপুস নয়নে দাঁড়িয়ে কাঁদতাম। খানিক পরে নানি আম্মুকে বকে ঝোঁকে দরজা খুলে ঘরে টেনে নিয়ে বিনুনি বেঁধে দিতেন। নিয়মের বাইরে চলবার উপায় ছিল না আম্মুর কড়া শাসনে। যতই কষ্ট হোক, ওই শাসনেই চলার আর কাজের শৃঙ্খলা বজায় রাখতে শিখেছি। আজ তা বুঝতে পারি। এ বাড়িতে ফুলের গাছ কি ছিল মনে পড়ে না, তবে সিঁড়ি দিয়ে পাশে জুঁই ফুলের লতা ছিল বলে মনে হয়। এ বাড়ি থেকে আমরা চলে যাই বিশ্ববিদ্যালয় আউট হাউসের বাসায়, এখানকার মেডিকেল কলেজের আউটডোরের দিকটার গেইট হাউসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার মেডিকেল কলেজ, তার উত্তর আর দক্ষিণ দিকের পূব ঘেঁষা 2টি গেট হাউসেই আমরা বাস করেছি। বেশ কিছুদিন এক বাসাতে থাকা হলে আমার মা অস্থির হয়ে উঠে বাসা বদলের জন্য আব্বুকে তাড়া শুরু করতেন।
এই বাসাগুলোতে উপর নিচ মিলিয়ে ছোট বড় গোটা আষ্টেক ঘর ছিল। সব ঘর ব্যবহারও হতো না, উঠানো ছিল বেশ বড় বড়। সেখানে রান্নাঘর, খাবার ঘর ছাড়া বড় চৌবাচ্চার ধারে কাপড় কাচার চাতাল, সংলগ্ন স্নানাঘর, আর শেষ প্রান্তে দক্ষিণ পশ্চিম কোণে ছিল শৌচাগার। প্যান বসানো থাকলেও কোনো লোডাউন ছিল না। পানির কল ছিল, কাজ হলে বালতি করে পানি ঢেলে দিতে হতো। উঠোনে গরু, ছাগল, পাতিহাঁস, রাজহাঁস, মুরগি কি না পোষা হতো। আর কুকরি মুরগিকে তা দিয়ে বসিয়ে হাঁস মুরগির ডিম ফুটিয়েও বাচ্চা তোলা হতো। এসব পোষ্যদের খাবার দেওয়ার কাজে আমাদের ছোটদের সাহায্য ছিল অপরিহার্য। অল্প বয়স থেকেই স্বভাবত নানা রকম কাজের অভ্যাস হয়ে গিয়েছিল। মুরগিকে তি 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 করে ডেকে চালের খুদ ছড়িয়ে দিতাম। কখনো কখনো ছোট গামলাতে ভাতের ফ্যান দিয়ে চালের কুড়ো মাখিয়ে খাওয়াতাম। হাঁসদের ডাকতে হতো ক্যাঁত 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 ক্যাঁত, কিংবা তৈ 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 তৈ। ছাগলকে খাওয়াবার খুব একটা হাঙ্গামা ছিল না। খুঁটোশুদ্ধ দড়ি ধরে উঠোনের দরজা দিয়ে বেরিয়ে সবুজ ঘাসের কাছাকাছি খুঁটো গেড়ে দিয়ে আসতাম ইট দিয়ে। গরুকে উঠোনের দরজা পার করিয়ে দিলে সারাদিন দিব্যি ঘাস টাস খেত। দুপুরে রান্নার পর উনুনে গুঁড়ো কয়লা ছড়িয়ে দিয়ে ইয়া বড় এক লোহার কড়াইয়ে চালের খুদ আর মাসকলাইয়ের খিচুড়ি চাপিয়ে দেওয়া হতো। খাবলা খাবলা নুনও দিতে হতো তাতে। বিকেলবেলা উঠোনের বড় মাটির গামলায় অনেকখানিক পানি দিয়ে খিচুড়ি ঢেলে দিয়ে পানিতে ডালের খানিকটা ভুসি দিয়ে হাত দিয়ে ডুবিয়ে মেশানো হতো। খাবার তৈরি হয়ে গেলে উঠানের দরজা খুলে আ বলে ডাকলে গরু দুটো ব্যস্ত সমস্ত হয়ে ঢুকে সোজা গামলাতে নাক মুখ ডুবিয়ে খেতে শুরু করত। তলার খিচুড়ি খাবার পাল্লা দিতে ওপরের পানিও ভুসি খাওয়া বেশ মজা লাগত দেখতে। রাজহাঁসগুলোকে বড্ড ভয় পেতাম। মাটির সমান্তরাল গলা মুখ লম্বা করে বাড়িয়ে তেড়ে আসত ঠোকের জন্য। খেত ওই ফ্যান মাখানো কুড়োর সঙ্গে ছেটে ফোটা বাসি ভাত। এগুলোকে পশ্চিম দিকের পুকুরে পাঠিয়ে দিয়ে শান্তি হতো আমাদের। তখনকার দিনে বিশ্ববিদ্যালয়ের জমাদার এসে ঝাড়ু দিয়ে বড় ব্রাশ দিয়ে ড্রেন ধুয়ে দিত। পানি ঢেলে দেবার কাজ করতে হতো আমাদের। বাবুলাল জমাদারের সঙ্গে আম্মু উর্দুতে কথা বলতেন। সে খুব হাঁ 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 করত বিনয়ের সঙ্গে। ও বাড়িগুলোতে থাকতে ছাগলের বাচ্চা হয়েছিল। একজন কেউ পেছনের দুপা ধরে থাকলে অন্যজন দুধ দোয়াত। পরের দিকে পেছনের পা দুটো দড়ি দিয়ে বেঁধে একা একাই দুধ দোয়াতে পারতাম। রান্নাঘরের বারান্দার খুঁটিতে ছাগল বাঁধা থাকত। ছাগলের দুধ খেলে মেধা হয় বলে ওই দুধ ছেলেদের জন্য বরাদ্দ ছিল ভাগ্যিস। যা বিটকেলের গন্ধ সেই দুধে! সেগুন বাগানের বাড়ির টবে ঘৃতকুমারীর গাছ ছিল। তার পাতার ভেতরে সাদাটে শাঁসও মগজে ঘৃত হবে বলে খেতে হতো ভাইদের। আমরা বাঁচোয়া। ইউনিভার্সিটির দক্ষিণ দিকের গেট হাউসের আরও দক্ষিণে ছিল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার্স। শিক্ষক ক্লাবের বেয়ারা নিবারণ থাকত সেখানে। উত্তর দিকের গেট হাউসে থাকবার সময় আম্মু আমাদের বরফ আনতে পাঠাতেন মূল ভবনের ক্লাব থেকে। সে থেকেই তাকে চিনতাম। এর বড় ছেলে নারায়ণ গরুর দুধ দিত বাড়ি বাড়ি। অত্যন্ত ভদ্র ছিল তার চালচলন। এর পরের ভাই বিখ্যাত মধুর ক্যান্টিনের মধু। ছাত্রদের কাছ থেকে আদায়পত্তর করতে হতো বলেই হয়তো এক চোখ লালচে, চলাফেরাও খানিকটা ডিয়ারিং যাকে বলে। নিবারণদের বাস ছিল কোয়ার্টার্সের পূব ধারে। পশ্চিম দিকের ঘরগুলো ছিল কেমন স্যাঁতস্যাঁতে মতো। সেদিকটাতে থাকত ম্যাথররা। হোলির সময় ওদের ঢোলবাদ্যের সঙ্গে ধাকচালিকা ধাকচালিকা সারা রারা রারা গান শুনতে পেতাম আমরা। সেই সময়টাতে যে ওরা নেশার ঘুরে বেশ মত্ত থাকত সে কথা শুনতাম আম্মুর কাছে।